বাংলার নবজাগরণ। বাংলার নবজাগরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চতুর্থ পর্ব। এই পর্বে আমরা আলোচনা করেছি সংস্কৃত কলেজ থেকে পদত্যাগ করে কিছুদিন বই ছাপানো ও বিক্রির ব্যবসায়ে বিদ্যাসাগর যুক্ত ছিলেন। এরপর তিনি দ্বিতীয়বারের জন্য ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি পান, কিন্তু এই চাকরি তিনি বেশি দিন করতে পারেননি। তিনি এখান থেকে আবার সংস্কৃত কলেজে ফিরে যান ও অধ্যক্ষের পদে নিযুক্ত হন। সংস্কৃত কলেজ থেকে পদত্যাগ। আমরা আগের পর্বে জেনেছি যে সংস্কৃত কলেজে কাজ করার সময়ে ওই কলেজের সম্পাদক রসময় দত্তের সঙ্গে পদে পদে বিরোধ লাগলে ঈশ্বরচন্দ্র বিরক্ত হয়ে সংস্কৃত কলেজের চাকরি ছেড়ে দেন 1847 সালের জুলাইতে। বিদ্যাসাগর 1849 সালে আবার কিছুদিনের জন্য, অর্থাৎ 1 বছর 9 মাস, ফোর্ট উইলিয়াম কলেজে দ্বিতীয়বার হেড রাইটার ও কোষাধ্যক্ষের কাজে নিযুক্ত হন। বেকার পণ্ডিত। সংস্কৃত কলেজের চাকরি থেকে পদত্যাগ ও ফোর্ট উইলিয়াম কলেজে দ্বিতীয়বার চাকরি পাওয়া, এর মধ্যে প্রায় 1.5 বছর বিদ্যাসাগর বেকার ছিলেন। কিন্তু ততদিনে তাঁর বাসায় আশ্রিতের সংখ্যা প্রায় 20 জন। তাদের খাওয়া পড়া কিভাবে চলবে? একমাত্র ভরসা কেবল মধ্যমবাই দীনবন্ধুর ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি থেকে পাওয়া 50 টাকা। আর্থিক অনটনের মোকাবেলা। এই টাকা দিয়ে কোনো মতে কলকাতায় বাসার খরচ চলে যেত, কিন্তু বীরসিংহ বাড়িতে পাঠানোর জন্য টাকা তার কাছে একদম থাকতো না। তাই তিনি ধার করে সেই টাকা পাঠাতেন। এই বেকার সময়ে বিদ্যাসাগর স্বাধীন বাণিজ্যের পথে অগ্রসর হয়েছিলেন। তিনি এই পথে অগ্রসর হয়েছিলেন শুধুমাত্র বিদ্যাকে মূলধন করে। স্বাধীনভাবে অর্থ উপার্জন করাই ছিল তার উদ্দেশ্য। ব্যবসায়ী পণ্ডিত। তিনি বই প্রকাশ ও বিক্রির পরিকল্পনা করলেন। সংস্কৃত প্রেস এবং প্রেস ডিপোজিটরি পরস্পরের সহায়ক, এই দুটি ব্যবসার চিন্তা তাঁর মাথায় এসেছিল। এগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রেস থেকে বাংলা ও সংস্কৃত বই ছেপে প্রকাশ করা হতো, আর অন্য প্রতিষ্ঠানটি সেই বইগুলো মজুত রেখে বিক্রি করে কমিশন পেত। বিদ্যাসাগরের পরবর্তী জীবনে এই দুটি ব্যবসা খুব লাভজনক হয়ে উঠেছিল। মুদ্রক, প্রকাশক ও গ্রন্থকার বিদ্যাসাগর। সংস্কৃত প্রেস এবং প্রেস ডিপোজিটরি এগুলির প্রতিষ্ঠা হয় সম্ভবত 1846 সালের শেষে অথবা 1847 সালের প্রথম দিকে। এ ব্যাপারে স্বয়ং বিদ্যাসাগর মশাই যা বলেছেন: যৎকালে আমি ও মদনমোহন তর্কালঙ্কার সংস্কৃত কলেজে নিযুক্ত ছিলাম, তর্কালঙ্কারের উদ্যোগে সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা সংস্থাপিত হয়। ওই ছাপাখানায় তিনি ও আমি সমাংশভাগী ছিলাম। ওই সময়ে এই দুই বন্ধুই সংস্কৃত কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়ী পণ্ডিতের ছাপাখানা প্রতিষ্ঠা। তখন বিদ্যাসাগর সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের কাজ করেন। তারপরেই তার বেকার জীবন আরম্ভ হয়েছিল। আর তার বন্ধু মদনমোহন তর্কালঙ্কার এই কলেজে সাহিত্যের অধ্যাপক হিসেবে কাজ করছিলেন। কিন্তু ছাপাখানা প্রতিষ্ঠা করতে যে অর্থের প্রয়োজন, তা এই দুই বন্ধুর কারো পক্ষেই দেওয়া সম্ভব ছিল না। সেজন্য বিদ্যাসাগর তার বন্ধু নীলমাধব মুখোপাধ্যায়ের কাছে 600 টাকা ধার নেন। এই সময়ে মার্শাল সাহেব পরামর্শ দেন, শুদ্ধভাবে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ছাপালে সাহেব সেই শুদ্ধ গ্রন্থের 100 কপি কিনবেন। এই প্রতিশ্রুতি রক্ষিত হওয়ায় বিদ্যাসাগর সেই ধার থেকে মুক্ত হতে পেরেছিলেন। তখন ফোর্ট উইলিয়াম কলেজে সিভিলিয়ান ছাত্রদের অন্নদামঙ্গল পড়ানো হতো। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বিশুদ্ধভাবে যাতে ছাপতে পারেন, সেজন্য বিদ্যাসাগর নিজে কৃষ্ণনগর রাজবাড়িতে যান। তখন নবদ্বীপের রাজা ছিলেন মহারাজ শ্রীশচন্দ্র বাহাদুর। এই রাজবাড়িতে একসময় সভাকবি ছিলেন ভারতচন্দ্র। এখানেই তিনি অন্নদামঙ্গল রচনা করেছিলেন। তাই অন্নদামঙ্গলের পুঁথি রাজবাড়িতেই ছিল। সেখান থেকেই বিদ্যাসাগর ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গলের পুঁথি সংগ্রহ করেন। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ছাড়াও বিদ্যাসাগর মনে মনে নিজেও বই লিখবার সুন্দর পরিকল্পনা তৈরি করেছিলেন। এই সূত্রে প্রথম যে বইটি তিনি লেখেন তা হলো বাংলায় অনুবাদ গ্রন্থ। এটি ছিল সংস্কৃত সাহিত্যের বেতাল পঞ্চবিংশতি, 1847 সালের এপ্রিলে।
পরের বছর লিখলেন, অর্থাৎ 1848 সালে, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের উপর বাংলার ইতিহাস, দ্বিতীয় ভাগ। এখানে 1756 সাল থেকে, অর্থাৎ সিরাজের সিংহাসন লাভের পর থেকে শুরু করে 1835 সাল পর্যন্ত লর্ড বেন্টিঙ্কের শাসনকাল, মোট 79 বছরের বাংলার ইতিহাস। পরবর্তী জীবনে বিদ্যাসাগরের এই দুটি ব্যবসা, অর্থাৎ বই ছাপানো ও বই বিক্রি, খুব লাভজনক হয়ে উঠেছিল। বেশিরভাগ অর্থের যোগান তার কাছে আসতো এখান থেকেই, অর্থাৎ তাঁর অগণিত দান দাক্ষিণ্যের জন্য প্রয়োজনীয় অর্থ এই প্রতিষ্ঠানগুলি যোগাত। পরে 1849 সালের মার্চ মাসে 5,000 টাকা জামিন দিয়ে ফোর্ট উইলিয়াম কলেজে কোষাধ্যক্ষের যে চাকরি পেয়েছিলেন, সেই টাকাটির যোগানও সম্ভবত এই ব্যবসা থেকেই হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজে দ্বিতীয়বারের চাকরি পাওয়ার পিছনের কাহিনীটি এরকম। দ্বিতীয়বার ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি। ফোর্ট উইলিয়াম কলেজে এই কাজটি করতেন তার বন্ধু দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। এর কথা আমরা আগেই জেনেছি, উনি বিখ্যাত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পিতা ছিলেন। দুর্গাচরণের এখানে এই চাকরিটি হয়েছিল বিদ্যাসাগরের জন্যই। দুর্গাচরণ ইতিমধ্যে ডাক্তারি পাশ করেছেন, তিনি ডাক্তারি করবেন বলে ফোর্ট উইলিয়াম কলেজের চাকরি ছেড়ে দেন। 1849 সালের মার্চ মাসে বিদ্যাসাগর 5,000 টাকা জামিন দিয়ে মাসিক 80 টাকা বেতনে ফোর্ট উইলিয়াম কলেজের ওই কাজে যোগ দেন। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে পদত্যাগ। কিন্তু এই কাজ তিনি বেশি দিন করতে পারেননি। অল্প দিনের মধ্যেই বিদ্যাসাগরকে ফোর্ট উইলিয়াম কলেজের কাজ ছেড়ে দিতে হয়। তার বন্ধু মদনমোহন তর্কালঙ্কার সংস্কৃত কলেজের চাকরি ছেড়ে দেন জর্জ পণ্ডিতের চাকরি নিয়ে মুর্শিদাবাদে চলে যাবেন বলে। তখন শিক্ষা সংসদের সেক্রেটারি ছিলেন ময়েট সাহেব। তার একান্ত ইচ্ছা বিদ্যাসাগর আবার সংস্কৃত কলেজে যোগ দিন। আবার সংস্কৃত কলেজে চাকরি। নানা কারণে বিদ্যাসাগর এই পদে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেন। শেষে ডক্টর ময়েট বিশেষ আগ্রহ প্রকাশ করলে বিদ্যাসাগর তাকে বলেন যে শিক্ষা সংসদ যদি তাকে প্রিন্সিপালের ক্ষমতা দেন, তাহলেই তিনি ওই পদ নেবেন। ময়েট সাহেবের পছন্দের তালিকায় প্রথমেই ছিলেন ঈশ্বরচন্দ্র। সংস্কৃত কলেজে বিদ্যাসাগরের অধ্যক্ষ পদে যোগ। অবশেষে 1850 সালের 5ই ডিসেম্বর তিনি সংস্কৃত কলেজের সাহিত্যশাস্ত্রের অধ্যাপক পদে নিযুক্ত হন। সেই মাসেই রসময় দত্ত পদত্যাগ করেন। তার 1 মাস কয়েকদিন পরেই, অর্থাৎ 1851 সালের 22শে জানুয়ারি, শিক্ষা সংসদের অনুরোধে তিনি কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন। তখন বিদ্যাসাগরের বয়স ছিল মাত্র 31 বছর। ইতিমধ্যে ওই মাসেই, অর্থাৎ 16ই ডিসেম্বর, শিক্ষা সংসদের অনুরোধে তিনি শিক্ষা সংস্কার সংক্রান্ত একটি পরিকল্পনা পেশ করেন। অধ্যক্ষ হিসেবে কাজ শুরু। এই পরিকল্পনায় কলেজ পরিচালনার বিধি ব্যবস্থা ও পাঠ্যপ্রণালী সংস্কার বিষয়ে অনেক কথা বলা হয়েছে। এইসব পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে শিক্ষা সংসদ বিদ্যাসাগরকে সর্বময় কর্তৃত্ব দেন। শিক্ষা সংসদের সুপারিশ ও বিদ্যাসাগরের প্রস্তাব সরকারও মঞ্জুর করেন। মাসিক 150 টাকা বেতনে ঈশ্বরচন্দ্র তার উপরে ন্যস্ত সংস্কৃত কলেজের পুনর্গঠন ও শিক্ষা প্রণালী সংস্কারের সব দায়িত্ব স্বেচ্ছায় তিনি নিজের ঘাড়ে তুলে নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যাসাগর স্মৃতি প্রবন্ধের একটা ছোট্ট অংশ উল্লেখ করে বিদ্যাসাগরের এই পর্বটি আমরা এখানে শেষ করব। দীন দুঃখীকে তিনি অর্থদানের দ্বারা দয়া করেছেন, সে কথা তাঁর দেশের সকল লোক স্বীকার করে। কিন্তু অনাথা নারীদের প্রতি যে করুণায় তিনি সমাজের রুদ্ধ হৃদয় দ্বারে প্রবল শক্তিতে আঘাত করেছিলেন, তার শ্রেষ্ঠতা আরো অনেক বেশি। কেননা তার মধ্যে প্রকাশ পেয়েছে কেবলমাত্র তাঁর ত্যাগ শক্তি নয়, তাঁর বীরত্ব।